ভাইয়ার বিয়ের গায়ে হলুদের রাতেই ভাইয়ার বন্ধু ঈশানের সাথে আমার পরিচয় হলো। সে ঢাকা থেকে এসেছিল, দেখতে বেশ হ্যান্ডসাম, লম্বা চড়া, খুব আকর্ষণীয় চেহারার অধিকারী। আমি তাকে এই প্রথম দেখেই ক্রাশ খেয়ে গেলাম। আর এদিকে বিয়ে বাড়িতে গায়ে হলুদের হইচই চলছিল। ভাইয়ার বন্ধু ঈশানকে প্রথম দেখাতেই যেন আমার ভাল লেগে যায়। কিন্তু আমি কখনো ভাবি নাই যে ভাইয়ের গায়ে হলুদের রাত্রি এমন একটা কিছু ঘটবে। অর্থাৎ ভাইয়ার গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে সবাই যখন ঘুমিয়ে গেল, তখন ভাইয়ার বন্ধু ঈশান বন্ধুরা বাকিটা গল্পেই বলছি। আশা করি বন্ধুরা তোমরা আমার পুরো গল্পটি মনোযোগ সহকারে শুনবে। নিশ্চয়ই অনেক মজা পাবে। তাহলে চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে মূল গল্পে চলে যাই। হ্যালো বন্ধুরা, আমি আশফিয়া তারিন, বাংলাদেশের একজন মেয়ে। আজ আমি তোমাদের সঙ্গে এমন একটি গল্প শেয়ার করব যা আমার জীবন একটি বিশেষ স্মৃতি হয়ে আছে। এই গল্প আমার বড় ভাই তারিফের গায়ে হলুদের দিন থেকে শুরু। আমি আমার পরিবারের একমাত্র মেয়ে, একটু লাজুক আর সংরক্ষিত। ছোটবেলা থেকে আমার ভাইয়ের কঠোর নজরদারির কারণে আমার বন্ধুদের সঙ্গে মেলামেশা ছাড়া অন্য কারো সঙ্গে বেশি কথা বলার সুযোগ কমই হয়েছে। কিন্তু ভাইয়ের গায়ে হলুদের দিন একটি অপ্রত্যাশিত ঘটনা আমার জীবনের নতুন মোড় এনে দিল। সেদিন আমি প্রস্তুত হয়ে গিয়েছিলাম। খয়েরি রঙের শাড়ি পরে হাতে হলুদের বাটি নিয়ে ভাইকে হলুদ মাখাতে যাচ্ছিলাম। চারদিকে উৎসবের আমেজ, হাসি খুশি মানুষ আর গান বাজনা। হঠাৎ বিদ্যুৎ চলে গেল আর সবকিছু অন্ধকারে ঢেকে গেল। আমি একটু দূরে দাঁড়িয়েছিলাম, হাতে হলুদের বাটি, মনে উৎসবের উত্তেজনা। ঠিক তখনই কেউ আমার কাছে এসে ফিসফিস করে বলল, তুমি খুব সুন্দর, আমি তোমাকে ভালোবাসি। কথাটা এতটাই অপ্রত্যাশিত ছিল যে আমি হতবাক হয়ে গেলাম। আমার হাত পা ঠান্ডা হয়ে এল, মনে হলো মাথা ঘুরছে। কে বলল এটা? আমি কিছু বুঝতে পারলাম না। কয়েক সেকেন্ড পর বিদ্যুৎ ফিরে এল, আলোর ঝলকানিতে আমি চারপাশে তাকালাম। তখন দেখলাম আমার ভাইয়ের বন্ধু ঈশান আমার সামনে দাঁড়িয়ে। ঈশানকে আমি সকালে দেখেছিলাম যখন সে ভাইয়ের সঙ্গে এসেছিল, লম্বা ফর্সা আর একটা মুচকি হাসি তার মুখে। সবসময় আমার বড় আপুরা তার ভদ্র ব্যবহারের প্রশংসা করত। আমিও তাকে প্রথম দেখে তার সহজ সরল ব্যবহারে মুগ্ধ হয়েছিলাম। কিন্তু এখন এই মানুষটি কি আমার সঙ্গে এমন কথা বললেন? আমি বিস্ময়ে আর অস্বস্তিতে হতবাক হয়ে দাঁড়িয়ে রইলাম। ঈশান দ্রুত ভিড়ের মাঝে মিলিয়ে গেল। আমার হাতে হলুদের বাটি, শাড়িতে কিছুটা কাদা লেগে একটা অস্বস্তিকর অবস্থা। আমার মাথায় একটাই প্রশ্ন ঘুরছিল, কিভাবে এমন হলো? ঈশান, যাকে আমি ভদ্র ভেবেছিলাম, তিনি কেন এমন করলেন? সব সময় ঈশানের প্রশংসা করে বলে, ঈশান আমার সবচেয়ে ভালো বন্ধু, ওর মতো মানুষ খুব কমই পাওয়া যায়। আমি এখন কি করব? ভাইয়াকে বলে দেব। কিন্তু আজ ভাইয়ের গায়ে হলুদ, চারদিকে আনন্দের পরিবেশ। এই মুহূর্তে এমন কথা বললে সবকিছু নষ্ট হয়ে যাবে। ভাইয়া কষ্ট পাবে, হয়তো ঈশানের সঙ্গে ঝগড়া করে বসবে। আমি চুপ করে রইলাম, কিন্তু মনের মধ্যে ঝড় চলছে। হঠাৎ ভাইয়ের ডাক শুনলাম, কিরে তারিন, এখানে এভাবে দাঁড়িয়ে আছিস কেন? ওই দেখ, সবাই হলুদ খেলছে, তুই খেলবি না? আমাকে হলুদ মাখাতে হবে তো? ভাইয়ের হাসি মুখ দেখে আমার মনটা একটু হালকা হলো। কিন্তু ঈশানের কথা মনে পড়তেই আবার অস্বস্তি ফিরে এল। আমার বন্ধু জায়মা আর অয়ন্তী আপু আমাকে টেনে স্টেজের দিকে নিয়ে গেল। সেখানে ভাইয়ার তার বন্ধুরা হাসি খুশি মেজাজে। ঈশান ও ছিলেন খয়েরি শেরওয়ানিতে, দারুণ লাগছিল। তিনি ভাইয়ের কথা শুনছিলেন, মুখে মৃদু হাসি। হঠাৎ ঈশানের চোখ আমার দিকে পড়ল। আমি তৎক্ষণাৎ চোখ নামিয়ে নিলাম, কিন্তু আর চোখে দেখলাম তিনি আমার দিকে তাকিয়ে আছেন। আমার মনে অস্বস্তি আর প্রশ্ন জমা হচ্ছিল। জাইমা আমাকে ধাক্কা দিয়ে বলল, কিরে বোকার মতো দাঁড়িয়ে আছিস কেন? চল, ভাইকে হলুদ মাখাবি। আমি জাইমার হাত ধরে এগিয়ে গেলাম, কিন্তু মনের মধ্যে ঈশানের কথা ঘুরছে। আমি কিভাবে তার সামনে স্বাভাবিক থাক? ভাইজা আমার দিকে তাকিয়ে বললেন, কি রে, কি হয়েছে তোর? এত চুপচাপ কেন? আমি কিছু বলতে পারলাম না, শুধু ঈশানের দিকে তাকালাম। তার মুখে একটা মৃদু হাসি। আমার মনে হলো তিনি জানেন আমি কেন এত চিন্তিত। আমি জায়মার হাত থেকে হলুদের বাটি নিয়ে দ্রুত ভাইজের মুখে হলুদ মাখিয়ে দিলাম। ভাইজা হেসে বললেন, আরে পাগলি, এভাবে হলুদ মাখাই কেউ? জায়মা হাসতে লাগল। আমি ঈশানের দিকে তাকালাম। এই মুহূর্তে আমার মনে শুধু একটাই প্রশ্ন, ঈশানকে তিনি কি সত্যি আমার ভাবনার মতো মানুষ, নাকি আমি তাকে ভুল বুঝেছি? তারিফ ভাইয়ার গায়ে হলুদের উৎসব জমজমাট চলছে। হলুদের রঙের সবাই মেতে উঠেছে। জায়মা আমাকে টেনে নিয়ে গেলেও আমার মন এখনও সেই অন্ধকার মুহূর্তেই আটকে আছে। ঈশানের সেই ফিসফিস কথা, তুমি খুব সুন্দর, আমার মাথা থেকে যাচ্ছে না। আমি স্বাভাবিক থাকার চেষ্টা করছি, কিন্তু প্রতিবার ঈশানের দিকে তাকালেই মনে একটা অস্বস্তি জাগে। তিনি স্টেজে তারিফ ভাইয়ার পাশে বসে হাসি মুখে গল্প করছেন। তার মৃদু হাসি দেখে মনে হচ্ছে তিনি যেন কিছুই করেননি।
কিন্তু আমি জানি আমার জীবনের একটি অপ্রত্যাশিত মুহূর্ত তার কারণে ঘটেছে। জাইমা আমার হাত ধরে বলল, কিরে তারিন, এত চুপচাপ কেন? হলুদ মাখা শেষ, এবার নাচবি চল। আমি মাথা নেড়ে বললাম, না জাইমা, আমার মনটা ভালো নেই। জাইমা ভ্রুকুচকে তাকাল। কি হয়েছে? তুই এমন করছিস কেন? বল না। আমি কি বলব? ঈশানের কথাটা কি জাইমাকে বলে দেব? কিন্তু জাইমা যদি ভাইজাকে বলে দেয় তাহলে বিয়ে বাড়িতে ঝামেলা হয়ে যাবে। আমি মাথা নামিয়ে বললাম, কিছু না, শুধু একটু ক্লান্ত লাগছে। জাইমার কিছু না বলে আমাকে নাচের দলে নিয়ে গেল। নাচের মাঝে আমি বারবার ঈশানের দিকে তাকাচ্ছি। তিনি স্টেজ থেকে নেমে এসে ভাইয়ার বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা করছেন। তার মধ্যে অয়ন্তী আপু আছেন, যিনি ঈশানের সঙ্গে ঢাকা থেকে এসেছেন। অয়ন্তী আপুকে দেখে মনে হচ্ছে তিনি ঈশানের খুব কাছের বন্ধু। হঠাৎ একটা চিন্তা মাথায় এলো, ঈশান কি সবার সঙ্গেই এমন ব্যবহার করেন? আমার দিকে তাকানো, ফিসফিস করে কথা বলা, এটা কি তার স্বভাব? আমার মনে অস্বস্তি বাড়ল। অর্থাৎ আবার বিদ্যুৎ চলে গেল, চারদিক অন্ধকার। আমি ভয়ে জাইমার হাত শক্ত করে ধরলাম। জাইমা হেসে বলল, আরে এত ভয় পাস কেন? এই তো আলো ফিরে আসবে। কিন্তু আমার মন বলছে এই অন্ধকারে আবার কিছু ঘটতে পারে। হঠাৎ কেউ আমার কাঁধে হাত রাখল। আমি চমকে পিছনে তাকালাম, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পেলাম না। কে? আমি ফিসফিস করে বললাম। কোনো উত্তর নেই। আমার হাত পা ঠান্ডা হয়ে এল। ঠিক তখনই আলো ফিরে এল, আর আমি দেখলাম ঈশান আমার পাশে দাঁড়িয়ে। তুমি ঠিক আছো? দাঁড়িয়ে ঈশানের গলা শুনে আমি অবাক হলাম। তার চোখে একটা উদ্বেগ, যেন সে সত্যিই আমার জন্য চিন্তিত। আমি কিছু বলার আগেই তিনি বললেন, অন্ধকারে তুমি একটু ভয় পেয়ে গিয়েছিলে, তাই হাত রেখেছিলাম। দুঃখিত যদি ভুল কিছু হয়ে থাকে। আমি কিছু বলতে পারলাম না। তার কথায় একটা সরলতা ছিল, কিন্তু আমার মন তখনও অস্বস্তিতে ভরা। আমি শুধু মাথায় নেড়ে বললাম, আমি ঠিক আছি। তিনি মৃদু হেসে চলে গেলেন। আমার মনে একটা ঝড় বয়ে যাচ্ছে। এই মানুষটিকে, তার কথা কি সত্যি নাকি এটা তার আরেকটা ভুল? উৎসব চলছে, কিন্তু আমার মন অন্য কোথাও। আমি জাইমার পাশে বসে পড়লাম। জাইমা বলল, দারিন, তুই এত অন্যমনস্ক কেন? কিছু তো হয়েছে, বল না। আমি হেসে বললাম, কিছু না জাইমা, শুধু ভিড়ের মধ্যে একটু অস্বস্তি লাগছে। কিন্তু আমার মন বলছে আমি ঈশানের কথা কাউকে বলতে পারছি না। ভাইজাকে তো নয়, জাইমাকেও না। যদি বলি তাহলে কি হবে? ভাইজা তার বন্ধুর উপর ভরসা হারাবেন, বিয়ের এই আনন্দের মুহূর্ত নষ্ট হয়ে যাবে। আমি চুপ করে রইলাম, কিন্তু মনের মধ্যে একটা যুদ্ধ চলছে। একটু পরে ভাইজা এসে বললেন, তারিন, তুই এত চুপচাপ কেন? দেখ, ঈশান এসেছে ঢাকা থেকে, ওর সঙ্গে একটু গল্প কর, ও খুব ভালো ছেলে। আমি চমকে উঠলাম, ভাইজাকে কিছু বুঝতে পেরেছেন? আমি শুধু মাথা নেড়ে বললাম, আচ্ছা ভাইজা, কিন্তু আমার মন বলছে ঈশানের সঙ্গে কথা বলা আমার পক্ষে সম্ভব না। তার ফিসফিস কথা, তার দৃষ্টি, এসব আমাকে শান্তি দিচ্ছে না। আমি জাইমার হাত ধরে উঠে দাঁড়ালাম। জাইমা, চল, আমরা একটু ঘুরে আসি। জাইমা হেসে বলল, ঠিক আছে চল, কিন্তু তুই যে এত টেনশনে আছিস সেটা আমি বুঝতে পারছি। আমরা বাইরে হাঁটতে শুরু করলাম। দূরে ঈশানকে দেখলাম, তিনি অয়ন্তী আপুর সঙ্গে হাসি মুখে কথা বলছেন। তার হাসি দেখে আমার মন আরও খারাপ হয়ে গেল। আমি কি তাকে ভুল বুঝেছি, নাকি তিনি সত্যিই এমন একজন যিনি সবার সঙ্গে এমন ব্যবহার করেন? আমি জাইমাকে বললাম, জাইমা, তুই ঈশানকে চিনিস? জাইমা হেসে বলল, হ্যাঁ, ও তো ভাইয়ার বন্ধু, খুব ভালো ছেলে, সবাই ওকে পছন্দ করে। কেন, কি হয়েছে? আমি কিছু বলতে গিয়ে থেমে গেলাম। আমার মন বলছে এই গল্পটা এখনই কাউকে বলা ঠিক হবে না। কিন্তু ঈশানের কথা, তার দৃষ্টি, এসব আমাকে শান্তিতে থাকতে দিচ্ছে না। আমি কি করব? তারিফ ভাইয়ার গায়ে হলুদের উৎসব শেষ হলেও আমার মনের ঝড় থামেনি। যায় আমার সঙ্গে বাইরে ঘুরতে বেরিয়েছি, কিন্তু চোখ বারবার ঈশানের দিকে চলে যাচ্ছে। তিনি অয়ন্তী আপুর সঙ্গে হাসি মুখে কথা বলছেন, যেন কিছুই হয়নি। আমার মন বলছে তাকে এড়িয়ে চলাই ভালো, কিন্তু তার সেই ফিসফিস কথা, তুমি খুব সুন্দর। জাইমা আমার হাত ধরে বলল, তারিন, তুই এত চুপচাপ কেন? কিছু তো হয়েছে, আমাকে বলবি না? আমি মাথা নেড়ে বললাম, কিছু না যায় মা, শুধু একটু ক্লান্ত। কিন্তু আমার মনের ভেতরটা অস্থির। আমরা বাড়ির উঠোনে ফিরে এলাম। সেখানে ভাইজা আর তার বন্ধুরা আড্ডা দিচ্ছেন। ঈশান তাদের মাঝে হাসি মুখে কথা বলছেন। ভাইজা আমাকে দেখে ডাকলেন, তারিন, এদিকে আয়, ঈশানের সঙ্গে পরিচয় করিয়ে দিই। আমার মনটা অস্থির হয়ে উঠল। এখন কি করব? তার সামনে গেলে কি আমি স্বাভাবিক থাকতে পারব? আমি ধীরে এগিয়ে গেলাম। ঈশান আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। হাই তারিন, কেমন আছো? তার গলার স্বর এতটাই স্বাভাবিক যে আমি অবাক হলাম। এই মানুষটিকে সত্যিই সেই কথা বলেছিলেন। আমি শুধু মাথা নেড়ে বললাম, ভালো। ভাইজা হেসে বললেন, ঈশান আমার বন্ধু, ঢাকা থেকে এসেছে, ও খুব ভালো ছেলে, তুই ওর সঙ্গে গল্প কর।
আমি মনে মনে ভাবলাম গল্প করা যিনি অন্ধকারে আমার কানে এমন কথা বলেছেন। আমি কোনো রকমে হেসে বললাম, আচ্ছা ভাইজা, কিন্তু আমার মন অস্থির। ঈশানের চোখে একটা সরল হাসি, কিন্তু আমি তার উপর ভরসা করতে পারছি না। একটু পরে অয়ন্তী আপু এসে বললেন, তারিন তুই একটু চুপচাপ কেন, চল আমরা ছবি তুলি। আমি তাদের সঙ্গে গেলাম। ঈশান ও আমাদের সঙ্গে ছিলেন। ছবি তোলার সময় তিনি আমার পাশে দাঁড়ালেন। আমি অস্বস্তিতে চোখ নামিয়ে ফেললাম। তিনি ফিসফিস করে বললেন, তারিন তুমি আজ অনেক সুন্দর লাগছ। আমি অস্বস্তি চেপে কিছু না বলে দ্রুত সরে গেলাম। জাইমা আমার দিকে তাকিয়ে ভ্রু কুচকাল, কিরে তুই এমন করছিস কেন? আমি মাথা নেড়ে বললাম, কিছু না। উৎসবের শেষে সবাই খাওয়া দাওয়ায় ব্যস্ত হল। আমি এক কোণে গিয়ে বসলাম। মনের মধ্যে ঈশানের কথা ঘুরছে, তার ফিসফিস, তার হাসি। এসব কি আমাকে ইচ্ছাকৃতভাবে অস্বস্তিতে ফেলছে, নাকি আমি তাকে ভুল বুঝছি? আমার মন বলছে ভাইয়াকে সব বলে দেওয়া উচিত। কিন্তু যদি ভাইজা ঈশানের সঙ্গে ঝগড়া করে, বিয়ের এই আনন্দের মুহূর্ত নষ্ট হয়ে যাবে। আমি চুপ করে রইলাম। তখন জাইমা এসে বলল, তারিন তুই এত চিন্তিত কেন, আমাকে বল। আমি দ্বিধায় পড়লাম। জাইমা আমার বেস্ট ফ্রেন্ড, তাকে কি সব বলে দেব? কিন্তু যদি সে ভাইয়াকে বলে? আমি বললাম, জাইমা আমি একটু অস্বস্তিতে আছি, পরে বলব। জাইমা আমার হাত ধরে বলল, ঠিক আছে, যখন মন চাইবে বলিস, আমি তোর পাশে আছি। তার কথায় আমার মন একটু হালকা হলো, কিন্তু ঈশানের কথা আমাকে ভাবাচ্ছে। তিনি কি সত্যিই আমার প্রতি আগ্রহী, নাকি এটা তার স্বাভাবিক ব্যবহার? একটু পরে ভাইয়া এসে বললেন, দারিন ঈশান তোর নাম্বার চাইল, আমি দিয়ে দিয়েছি, ও তোকে কিছু বলতে চাই। আমার মনটা অস্থির হয়ে উঠল। ঈশান আমার নম্বর নিলেন, এখন কি হবে? আমি ভাইয়ের দিকে তাকিয়ে বললাম, ভাইজা তুমি নম্বর দিয়ে দিলে? ভাইজা হেসে বললেন, আরে ঈশান ভালো ছিলে, ওর সঙ্গে কথা বললে তোর ভালো লাগবে। আমি কিছু বলতে পারলাম না। এই নম্বর দেওয়াটা আমার জন্য নতুন চিন্তার কারণ হবে। রাতে বাড়ি ফিরে বিছানায় শুয়ে পড়লাম। তখন ফোনে একটা মেসেজ এলো ঈশানের নম্বর থেকে। হাই তারিন, আমি ঈশান, আজকের জন্য দুঃখিত। যদি তুমি অস্বস্তি বোধ করে থাকো, আমি শুধু তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। আমি মেসেজটা পড়ে থমকে গেলাম। এটা কি তার সত্যিই দুঃখ প্রকাশ, নাকি অন্য কিছু? আমি উত্তর দিলাম না, কিন্তু মনের মধ্যে প্রশ্ন ঘুরছে, ঈশানকে আমি কি তাকে ভুল বুঝেছি, নাকি তিনি আমার জীবনের নতুন কিছু শুরু করতে চান? ঈশানের মেসেজটা পড়ে আমার মনের অস্থিরতা আরও বেড়ে গেল। তিনি কি সত্যিই দুঃখিত, নাকি এটা তার আরেকটা ভুল? আমি উত্তর দিতে পারলাম না। ফোনটা হাতে নিয়ে মেসেজটা বারবার করছি, কিন্তু কি লিখব বুঝতে পারছি না। রাত গভীর হচ্ছে, কিন্তু আমার চোখে ঘুম নেই। তারিফ ভাইয়ার বিয়ের আনন্দের মধ্যেও আমার মন ঈশানের ফিসফিস কথায় আটকে আছে। আমি নিজেকে বোঝালাম, তাহলে সকালে এই বিষয়ে ভাবব। এখন শুধু ঘুমানোর চেষ্টা করি। পরদিন সকালে বাড়িকে বিয়ের আরেক দফা উৎসব শুরু হলো। আজ ভাইয়ার বিয়ে, সবাই ব্যস্ত। আমিও সকাল থেকে ছুটোছুটি করছি, কিন্তু মনের কোণে ঈশানের মেসেজটা বারবার মনে পড়ছে। আমি ঠিক করলাম তাকে এড়িয়ে চলব। তিনি যদি আমার সঙ্গে কথা বলতে চান, আমি স্পষ্ট করে বলে দেব। আমি এসবে আগ্রহী নই, কিন্তু ভাগ্য আমার সঙ্গে অন্য খেলা খেলছে। বিয়ের আয়োজনের মাঝে ঈশানকে দেখলাম, তিনি ভাইয়ার পাশে দাঁড়িয়ে সবাইকে সাহায্য করছেন। তার সহজ ব্যবহারে সবাই মুগ্ধ। আমার মনে হলো, এই মানুষটা কিভাবে এত স্বাভাবিক থাকতে পারে। বিয়ের আসরে জাইমা আমাকে টেনে নিয়ে গেল। তারিন তুই আজ এত চুপচাপ কেন? বিয়ের এত সুন্দর মুহূর্ত তুই এনজয় করছিস না কেন? আমি আসার চেষ্টা করে বললাম, না জাইমা, আমি ঠিক আছি, শুধু ব্যস্ততার মধ্যে আছি। কিন্তু জাইমার চোখে সন্দেহ। সে বলল, তুই আমার থেকে কিছু লুকাচ্ছিস তাই না? বল কি হয়েছে? আমি মাথা নেড়ে বললাম, কিছু না জাইমা, তুই বেশি ভাবিস। কিন্তু আমার মন বলছে, আমি আর কতক্ষণ এটা লুকাবো? বিয়ের অনুষ্ঠান চলছে, ভাইজা কনের পাশে বসে, সবাই হাসি খুশি। আমি এক কোণে দাঁড়িয়ে সব দেখছি। হঠাৎ ঈশান আমার কাছে এলেন। তারিন আমার মেসেজের উত্তর দিলে না কেন? তার গলায় একটা মৃদু অভিযোগ। আমি অবাক হয়ে তাকালাম, এত সাহস তার যে এখনও আমার সঙ্গে এভাবে কথা বলছে। আমি শান্ত গলায় বললাম, ঈশান, আমি আপনার মেসেজ পেয়েছি, কিন্তু আমি এসব নিয়ে কথা বলতে চাই না। তিনি একটু থমকে গেলেন, তারপর বললেন, তারিন আমি সত্যি দুঃখিত। যদি তুমি অস্বস্তি বোধ করে থাকো, আমি শুধু তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। বন্ধুত্ব? আমার মনটা আবার অস্থির হয়ে উঠল। এটা কি তার আরেকটা কথা, নাকি তিনি সত্যিই এমন? আমি কিছু বলার আগেই অয়ন্তী আপু এসে বললেন, ঈশান, তারিন তোমরা এখানে কি করছো? চলো ছবি তুলতে হবে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। অজান্তি আপুর কথায় আমি ঈশানের সঙ্গে কথা থেকে বাঁচলাম। কিন্তু ছবি তোলার সময় তিনি আবার আমার পাশে দাঁড়ালেন। আমি অস্বস্তিতে চোখ নামিয়ে ফেললাম। তিনি ফিসফিস করে বললেন,
তারিন, তুমি যদি আমার সঙ্গে কথা বলতে না চাও আমি জোর করব না, কিন্তু আমি সত্যি তোমাকে একজন ভালো বন্ধু হিসেবে দেখি। আমি কিছু না বলে সরে গেলাম। বিয়ের অনুষ্ঠান শেষ হলো, ভাই আর ভাবি সবার মাঝে হাসি মুখে। আমি জাইমার পাশে বসে আছি। জাইমা বলল, তারিন, আমি লক্ষ্য করেছি ঈশান তোর দিকে বারবার তাকাচ্ছে, কিছু হয়েছে নাকি? আমি চমকে উঠলাম। জাইমাকে কিছু বুঝে ফেলেছে। আমি হেসে বললাম, না চায়না, তুই বেশি ভাবিস। কিন্তু আমার মন বলছে জাইমা ঠিকই ধরেছে। ঈশানের দৃষ্টি আমার দিকে বারবার যাচ্ছে। আমি কি করব? তাকে পুরোপুরি এড়িয়ে চলব নাকি তার কথা শুনব? রাতে বাড়ি ফিরে আবার ফোনে একটা মেসেজ এলো ঈশানের। কারিন, আমি জানি তুমি আমার উপর রাগ করেছ, কিন্তু আমি সত্যিই তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। আমাকে একটা সুযোগ দাও। আমি মেসেজটা পড়ে চুপ করে রইলাম। আমার মন বলছে তাকে উত্তর না দেওয়াই ভালো, কিন্তু আরেকটা অংশ বলছে হয়তো তিনি সত্যিই দুঃখিত। আমি ফোনটা রেখে দিলাম, কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন ঘটছে। ঈশান কি? আমি কি তাকে ভুল বুঝেছি, নাকি তিনি আমার জীবনের নতুন কিছু শুরু করতে চান? ঈশানের মেসেজটা আমার মনের মধ্যে অস্থিরতা বাড়িয়ে দিল। উত্তর দেব নাকি দেব না, এই দ্বিধায় আবার রাতের ঘুম হারাম হয়ে গেল। তার কথাগুলো যেন আমাকে বারবার ভাবাচ্ছে। আমি ঠিক করলাম এখনই কোনো সিদ্ধান্ত নেব না। তারই ভাইয়ার বিয়ের পরের দিন সকালে বাড়িতে সবাই এখনও উৎসবের আমেজে। আমি ভাবলাম ব্যস্ত থাকলে হয়তো ঈশানের কথা মাথা থেকে সরে যাবে, কিন্তু ভাগ্য আমার সঙ্গে অন্য রকম খেলছে। সকালে জাইমা ফোন করে বলল, তারিন, তুই আজ বিকেলে আমাদের বাড়ি আসিস, আমরা একটা ছোট আড্ডা করব, ভাইয়ার তার বন্ধুরা আসবে। আমার মনটা অস্থির হয়ে উঠল। ভাইয়ার বন্ধু মানে ঈশান ও থাকবেন? আমি দ্বিধায় পড়ে বললাম, জাইমা, আমার একটু কাজ আছে, দেখি যদি সময় পাই। জাইমা হেসে পড়ল, আরে কাজ রাখ, তুই না এলে আমি তোর সঙ্গে কথা বন্ধ করে দেব। তার জোরাজুরিতে আমি রাজি হলাম, কিন্তু মনের মধ্যে অস্বস্তি রয়ে গেল। ঈশানের মুখোমুখি হলে আমি কি বলবো? বিকেলে জাইমার বাড়ি পৌঁছালাম। সেখানে ভাইজা, ভাবি, অয়ন্তে আপু আর ঈশান ছেলে। ঈশানকে দেখে আমার মনটা অস্থির হয়ে উঠল। তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন, যেন কিছুই হয়নি। আমি চোখ নামিয়ে জাইমার পাশে বসে পড়লাম। ভাইজা বললেন, তারিন, তুই তো চুপচাপ কেন? ঈশানের সঙ্গে গল্প কর, ও খুব ভাল ছেলে। আমি মনে মনে ভাবলাম, ভাল ছেলে যিনি আমাকে অন্ধকারে ফিসফিস করে কথা বলেন। আমি শুধু হেসে বললাম, আচ্ছা। ভাইজা আড্ডার মাঝে ঈশান সবার সঙ্গে হাসি মুখে কথা বলছেন, তার গল্পের সবাই মুগ্ধ। অয়ন্তী আপু বললেন, ঈশান, তুই তো আমাদের গ্রুপের তারকা, তারিন, তুই ওর সঙ্গে গল্প কর, ওর কথা শুনলে তোর মন ভালো হয়ে যাবে। আমি অস্বস্তিতে হাসলাম। ঈশান আমার দিকে তাকিয়ে বললেন, তারিন, তুই এত চুপচাপ কেন? কিছু বল। আমি কোনো রকমে বললাম, না, আমি ঠিক আছি, শুধু শুনছি। কিন্তু আমার মন বলছে আমি তার সঙ্গে কথা বলতে চাই না। একটু পরে যায় মা আমাকে রান্নাঘরে ডেকে নিয়ে গেল। তারিন, তুই ঈশানের সঙ্গে এমন করছিস কেন? ও তো খুব ভালো ছেলে। আমি থমকে গেলাম। জাইমাকে কিছু বুঝে ফেলেছে। আমি বললাম, জাইমা, আমি শুধু একটু অস্বস্তিতে আছি, তুই বেশি ভাবিস। জাইমা ভ্রু কুঁচকে বলল, ঠিক আছে, তুই যখন বলবি তখন শুনুন, কিন্তু আমার মনে হচ্ছে তুই কিছু লুকাচ্ছিস। আমি চুপ করে রইলাম। জাইমাকে কি সব বলে দেব? কিন্তু যদি সে ভাইজাকে বলে? আমি ঠিক করলাম এখনই কিছু বলবো না। আড্ডা শেষে সবাই যখন উঠতে শুরু করল, ঈশান আমার কাছে এলেন। তারিন, আমি জানি তুমি আমার উপর রাগ করেছ, কিন্তু আমি সত্যিই তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। আমাকে একটা সুযোগ দাও। তার চোখে একটা আন্তরিকতা ছিল যা আমাকে ভাবিয়ে তুলল। আমি শান্ত গলায় বললাম, ঈশান, আমি এখন এসব নিয়ে ভাবতে চাই না, আমাকে একটু সময় দিন। তিনি মাথা নেড়ে বললেন, ঠিক আছে দারিন, আমি অপেক্ষা করব। তার কথায় আমার মন আরও দ্বিধায় পড়ল। তিনি কি সত্যিই আন্তরিক? বাড়ি ফিরে রাতে ফোনে আরেকটা মেসেজ এলো ঈশানের, তারিন, আমি আজ তোমার সঙ্গে সময় কাটিয়ে ভালো লেগেছে। তুমি যদি কথা বলতে চাও আমি সবসময় আছি। আমি মেসেজটা পড়ে চুপ করে রইলাম। আমার মন বলছে তাকে উত্তর দেওয়া ঠিক হবে না, কিন্তু তার কথাগুলো আমার মনে একটা অদ্ভুত অনুভূতি তৈরি করছে। আমি কি তাকে ভুল বুঝেছি? আমি ফোনটা রেখে দিলাম, কিন্তু মনের মধ্যে একটা প্রশ্ন ঘুরছে, ঈশানের সত্যিকারের উদ্দেশ্য কি? আমি কিভাবে বুঝব তিনি কে? ঈশানের মেসেজগুলো আমার মনের মধ্যে একটা টানাপোড়েন তৈরি করছে। তার কথাগুলো যেন আমাকে ভাবিয়ে তুলছে। আমি ঠিক করলাম এখনই কোনো উত্তর দেব না। ভাইয়ার বিয়ের পরের কয়েকটা দিন কেটে গেল। বাড়িতে এখনও অতিথিরা আছে, তবে ঈশান ভাইয়ার বন্ধুদের সঙ্গে ঢাকায় ফিরে গেছেন।
আমি ভেবেছিলাম তার চলে যাওয়ায় আমার মনটা হালকা হবে। কিন্তু উল্টো হলো, তার মেসেজগুলো ফোনে রয়ে গেছে। আর ফোনটা হাতে নিলেই তার কথা মনে পড়ে। একদিন সকালে জায়মা ফোন করল, তারিন তুই এত চুপচাপ কেন, কিছুটা হয়েছে আমাকে বলবি না? জায়মার গলায় উত্তণ্ঠা, আমি দ্বিধায় পড়লাম। জায়মা আমার বেস্ট ফ্রেন্ড, তাকে সব বলতে ইচ্ছে করছে। কিন্তু যদি সে ভাইয়াকে বলে দেয়? আমি হেসে বললাম, জায়মা তুই বেশি ভাবিস, আমি ঠিক আছি। কিন্তু জায়মা থামল না। লিন, আমি তোকে এতদিন ধরে চিনি, তুই কিছু লুকাচ্ছিস। ঈশানের সঙ্গে কিছু হয়েছে, তাই না? আমার মনটা অস্থির হয়ে উঠল। জায়মা কিভাবে বুঝল? আমি চুপ করে রইলাম। জায়মা আবার বলল, দেখ তারিন, আমি তোর বন্ধু, তুই আমাকে সব বলতে পারিস, আমি কাউকে কিচ্ছু বলবো না। তার কথায় আমার মনটা হালকা হলো। আমি ধীরে ধীরে বললাম, জায়মা, ঈশান গায়ে হলুদের দিন অন্ধকারে আমাকে বলেছিলেন তুমি খুব সুন্দর, আর তারপর থেকে মেসেজ করছেন। আমি বুঝতে পারছি না তিনি কি চান। জায়মা অবাক হয়ে বলল, সিরিয়াসলি ঈশান, তুই কি বললি তাকে? আমি বললাম, আমি কিছুই বলিনি। আমি অস্বস্তি বোধ করেছি। জায়মা, তিনি ভাইয়ার বন্ধু, এভাবে কথা বলে কি ঠিক? জায়মা একটু ভেবে বলল, তারিন, ঈশান খুব ভালো মানুষ, হয়তো তিনি তোকে বন্ধু হিসাবেই দেখেন। তুই একটু কথা বলে দেখ। আমি মাথা নেড়ে বললাম, না জায়মা, আমি এখন এসব নিয়ে ভাবতে চাই না। জায়মা হেসে বলল, ঠিক আছে, তুই যেমন ভালো বুঝিস, কিন্তু আমার মনে হয় তুই তাকে একটা সুযোগ দিতে পারিস। জায়মার কথা আমাকে ভাবিয়ে তুলল। আমি কি ঈশানকে ভুল বুঝেছি? তার কথাগুলো কি সত্যি আন্তরিক? সেদিন রাতে ফোন আরেকটা মেসেজ এলো ঈশানের, তারিন, আমি জানি তুমি আমার উপর রাগ করেছ, কিন্তু আমি শুধু বলতে চাই তুমি আমার কাছে একজন ভালো বন্ধু হতে পারো, প্লিজ একটা সুযোগ দাও। আমি মেসেজটা পড়ে চুপ করে রইলাম। তার কথাগুলো আমার মন ছুঁয়ে গেল, কিন্তু আমার ভেতরের সন্দেহটা এখনও রয়ে গেছে। আমি কোনো উত্তর দিলাম না। পরদিন সকালে ভাইজা আমাকে ডেকে বললেন, তারিন, ঈশান ফোন করেছিল, ও তোর সঙ্গে কথা বলতে চাই। তুই কি ওর মেসেজের উত্তর দিসনি? আমি চমকে উঠলাম, ঈশান ভাইজাকে বলেছেন? আমি দ্রুত বললাম, ভাই আমি ব্যস্ত ছিলাম, পরে উত্তর দেব। ভাইজা হেসে বললেন, ঈশান ভালো ছেলে, ওর সঙ্গে কথা বললে তোর ভালো লাগবে। আমি মাথা নেড়ে চুপ করে রইলাম, কিন্তু মনের মধ্যে প্রশ্ন ঘুরছে, ঈশান কি ভাইজাকে সব বলেছেন, নাকি শুধু কথা বলার কথা বলেছেন? দিন কয়েক পরে ঈশান আবার মেসেজ পাঠালেন, তারিন, আমি ঢাকায় আছি, কিন্তু তোমার সঙ্গে কথা বলার জন্য মন ছটফট করছে। তুমি যদি একটু কথা বলতে আমি খুব খুশি হতাম। এবার আমার কোনটা একটু নরম হলো, তার কথাগুলো যেন আমার মনে একটা আলতো ছোঁয়া দিচ্ছে। আমি ভাবলাম হয়তো তাকে একটা সুযোগ দেওয়া উচিত। আমি লিখলাম, ঈশান, আমি আপনার মেসেজ পেয়েছি। আমি এখনও একটু দ্বিধায় আছি, আমাকে একটু সময় দিন। মেসেজটা পাঠানোর পর আমার মনটা হালকা লাগল, কিন্তু তার উত্তর এল তৎক্ষণাৎ, ঈশান, আমি অপেক্ষা করব। তুমি যখন প্রস্তুত হবে আমি তখন কথা বলবো। তার কথায় আমার মন আরও দ্বিধায় পড়ল। আমি কি তাকে ভুল বুঝেছি? ঈশানের শেষ মেসেজটা আমার মনকে নরম করে দিল। তার কথাগুলোর মধ্যে একটা আন্তরিকতা ছিল যা আমাকে ভাবিয়ে তুলল। আমি কি তাকে ভুল বুঝেছি? আমি ঠিক করলাম তাকে একটা সুযোগ দেব, কিন্তু তার সঙ্গে কথা বলার আগে আমার মনের সন্দেহ দূর করতে হবে। আমি জায়েমাকে ফোন করে বললাম, জায়েমা, আমি ঈশানের সঙ্গে কথা বলার কথা ভাবছি, কিন্তু আমার মনে এখনো সন্দেহ আছে। তুই কি বলিস? জায়েমা হেসে বলল, তারিন, তুই একটু কথা বলে দেখ, ঈশান খুব ভালো মানুষ, ভাইজা তোর গুণগান গায়, তুই ওকে একটা সুযোগ দে। জায়েমার কথায় আমি সাহস পেলাম। সেদিন রাতে আমি ঈশানকে মেসেজ করলাম, ঈশান, আমি আপনার সঙ্গে কথা বলতে চাই, কিন্তু আমার কিছু প্রশ্ন আছে। আপনি কি সত্যি আন্তরিক? তার উত্তর এল তৎক্ষণাৎ, ঈশান, আমি খুব খুশি যে তুমি আমাকে মেসেজ করেছ। আমি সত্যি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। তুমি যা জানতে চাও আমাকে জিজ্ঞেস করো, আমি সব উত্তর দেব। তার কথায় আমার মনটা হালকা হলো। আমি লিখলাম, আচ্ছা, আমরা কাল কথা বলব। পরদিন সকালে ঈশান আমাকে ফোন করলেন, তার গলায় একটা উষ্ণতা ছিল। তারিন, তুমি কেমন আছো? আমি একটু দ্বিধা নিয়ে বললাম, ভালো, আপনি কেমন আছেন? তিনি হেসে বললেন, আমি ভালো, কিন্তু তোমার কথা খুব মনে পড়ছিল। তুমি আমার মেসেজের উত্তর দিয়েছ, এটা আমার জন্য অনেক। আমি সরাসরি প্রশ্ন করলাম, ঈশান, আপনি গায়ে হলুদের দিন আমাকে অন্ধকারে কেন বলেছিলেন তুমি খুব সুন্দর? আমি খুব অস্বস্তিতে পড়েছিলাম। তিনি একটু থামলেন, তারপর বললেন, তারিন, আমি সত্যি দুঃখিত। আমি তোমাকে দেখে খুব ভালো লেগেছিল, কিন্তু আমার ওইভাবে বলাটা ভুল ছিল। আমি শুধু তোমার সঙ্গে কথা শুরু করতে চেয়েছিলাম। তার কথায় আমার মনটা একটু নরম হলো। তিনি আরও বললেন, তারিন, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। আমি জানি তুমি আমাকে এখনও পুরোপুরি ভরসা করতে পারছ না, কিন্তু আমি অপেক্ষা করব। আমি চুপ করে শুনলাম। তার কথাগুলো আমার মনে একটা নতুন অনুভূতি তৈরি করল।
আমি বললাম, আচ্ছা ঈশা, আমি আপনার সঙ্গে কথা বলবো, কিন্তু আমাকে সময় দিতে হবে। তিনি হেসে বললেন, অবশ্যই তারিন, আমি তোমার জন্য অপেক্ষা করব। এরপর থেকে ঈশান প্রতিদিন আমাকে মেসেজ করতেন, কখনো ছোট ছোট গল্প, কখনো তার দিনের কথা। আমিও ধীরে ধীরে তার সঙ্গে কথা বলতে শুরু করলাম। তার কথায় একটা সরলতা ছিল যা আমার মন ছুঁয়ে যাচ্ছিল। একদিন তিনি বললেন, তারিন, তুমি যদি কখনো ঢাকায় আসো, আমি তোমাকে আমার প্রিয় কফি শপ এ নিয়ে যাব। আমি হেসে বললাম, দেখি ঈশান, আমি তো এত সহজেই ঢাকায় যাই না। তিনি হেসে বললেন, তাহলে আমি তোমার কাছে আসব। তার কথায় আমার মুখে হাসি ফুটল। কয়েক সপ্তাহ কেটে গেল। আমি আর ঈশান নিয়মিত কথা বলছি। তার কথাগুলো আমার মনে একটা হালকা আনন্দ দিচ্ছে, কিন্তু আমার মনের এক কোণে এখনও সন্দেহ আছে। আমি জাইমাকে বললাম, জাইমা, ঈশানের সঙ্গে কথা বলে আমার ভালো লাগছে, কিন্তু আমি তাকে পুরোপুরি ভরসা করতে পারছি না। জাইমা বলল, তারিন, তুই তাকে সময় দে। তুই যদি তার সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করিস, তাহলে ধীরে ধীরে সব ঠিক হয়ে যাবে। জাইমার কথায় আমি ভরসা পেলাম। একদিন ভাইজা আমাকে ডেকে বললেন, তারিন, ঈশান আমাকে বলল তোর সঙ্গে ওর কথা হচ্ছে, ও খুব ভালো ছেলে, তুই ওর সঙ্গে কথা বলে দেখ। আমি চমকে উঠলাম, ঈশান ভাইজাকে বলেছেন? আমি বললাম, ভাইজা, আমরা শুধু বন্ধু হিসাবে কথা বলছি। ভাইজা হেসে বললেন, ঠিক আছে তারিন, তুই যেমন ভালো বুঝিস, কিন্তু ঈশান আমার ভরসার মানুষ। তার কথায় আমার মনটা হালকা হলো, কিন্তু মনের এক কোণে একটা প্রশ্ন রয়ে গেল, ঈশানের প্রতি আমার এই অনুভূতি কি শুধুই বন্ধুত্ব? ঈশানের সঙ্গে আমার কথা বলা এখন নিয়মিত হয়ে গেছে। তার মেসেজ, ফোন কল আর ছোট ছোট গল্প আমার দিনের একটা অংশ হয়ে উঠেছে। তার কথা শুনলে আমার মন হালকা হয়, তবে একটা অদ্ভুত অনুভূতিও জাগে। আমি কি তাকে সত্যিই পছন্দ করতে শুরু করেছি? জায়মার সঙ্গে কথা বলে আমি ভরসা পেয়েছি, কিন্তু ভাইয়ার কথা ভাবলে মনটা দ্বিধায় পড়ে। তিনি যদি জানেন তাহলে কি ভাববেন? একদিন বিকেলে ঈশান ফোন করলেন, তারিন, আমি তোমার শহরে আসছি, তুমি কি আমার সঙ্গে দেখা করতে পারবে? তার কথায় আমার মনটা অস্থির হয়ে উঠল। দেখা করা? আমি কি প্রস্তুত? আমি দ্বিধা নিয়ে বললাম, ঈশান, আমাকে একটু ভাবতে হবে। তিনি হেসে বললেন, তারিন, আমি জোর করছি না, তুমি চাইলে আমরা একটা কফি শপে গল্প করতে পারি, জাইমাও থাকবে যদি তুমি চাও। তার কথায় আমার মনটা হালকা হলো। আমি বললাম, আচ্ছা, আমি জাইমার সঙ্গে কথা বলে জানাবো। জাইমাকে ফোন করে সব বললাম। সে হেসে বলল, তারিন, তুই এত ভাবিস কেন? ঈশান তোকে বন্ধু হিসেবে পছন্দ করে, তুইও তোকে পছন্দ করিস, তাই না? আমি বললাম, জাইমা, আমি জানি না, আমার মনে হচ্ছে আমি ওকে পছন্দ করি, কিন্তু আমার ভয় করছে। জাইমা বলল, ভয়ের কি আছে, আমি তো সঙ্গে থাক, চল দেখা কর। তার কথায় আমি রাজি হলাম। আমরা ঠিক করলাম একটা কফি শপে দেখা করব। জাইমা আমার সঙ্গে থাকবে যাতে আমি অস্বস্তি না বোধ করি। দেখার দিন এলো। আমি আর জাইমা কফি শপ এ পৌঁছালাম। ঈশান ইতিমধ্যে সেখানে বসেছিলেন, তার মুখে একটা সরল হাসি। তিনি উঠে আমাদের স্বাগত জানালেন। তারিন, জাইমা, তোমরা এসেছ, আমি খুব খুশি। আমি হালকা হাসি দিয়ে বসলাম। জাইমা আমাকে ধাক্কা দিয়ে বলল, কিরে, এখনো চুপচাপ? আমি হেসে চুপ করে রইলাম। ঈশান বললেন, তারিন, আমি জানি তুমি গায়ে হলুদের দিন আমার কথায় অস্বস্তি বোধ করেছিলে। আমি সত্যি দুঃখিত, আমি শুধু তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। তার কথাগুলো আমার মন ছুঁয়ে গেল। আমি বললাম, ঈশান, আমি আপনাকে এখনো পুরোপুরি ভরসা করতে পারছি না, কিন্তু আমি চাই আমরা বন্ধু হিসেবে এগোই। তিনি হেসে বললেন, তারিন, আমি এতেই খুশি, আমরা ধীরে ধীরে এগোব। সেদিন আমরা অনেক গল্প করলাম। ঈশানের জীবনের ছোট ছোট গল্প, তার স্বপ্ন আর হাসি, এসব আমার মনে একটা উষ্ণতা ছড়িয়ে দিল। আমি বুঝলাম আমি তাকে ভুল বুঝেছিলাম। কয়েক মাস কেটে গেল। আমি আর ঈশান নিয়মিত কথা বলছি। তার সঙ্গে কথা বলে আমার মন ভরে যায়। একদিন তিনি বললেন, তারিন, আমি তোমাকে একটা কথা বলতে চাই। আমি তোমাকে বন্ধু হিসেবে খুব পছন্দ করি। তুমি যদি চাও, আমরা আমাদের বন্ধুত্বকে আরও এগিয়ে নিতে পারি। আমি চুপ করে রইলাম। তিনি আবার বললেন, তারিন, আমি জানি তুমি এখনো পুরোপুরি প্রস্তুত নাও, আমি অপেক্ষা করব। আমি ধীরে বললাম, ঈশান, আমিও আপনাকে পছন্দ করি, কিন্তু আমি চাই আমাদের পরিবার জানুক। আমি ভাইয়াকে বলতে চাই। ঈশান হেসে বললেন, তারিন, আমিও তোমার ভাইয়ার তোমার আমার ব্যাপারে কথা বলবো। আমি চাই সবকিছু সুন্দরভাবে হোক। আমরা ভাইয়াকে সব বললাম। প্রথমে ভাইজা একটু অবাক হলেন, কিন্তু পরে হেসে বললেন, তারিন, ঈশান আমার বেস্ট ফ্রেন্ড, ও যদি তোকে ভালোবাসে, পছন্দ করে, তাহলে আমার কোনো আপত্তি নাই। আমি খুশি। আমাদের পরিবারও ধীরে ধীরে আমাদের সম্পর্ক মেনে নিল। কয়েক মাস পর আমাদের ধুমধাম করে বাগদান হলো। ঈশান আমার জীবনে এলো হঠাৎ বৃষ্টির মতো, আর আমার মনের সব সন্দেহ দূর করে দিল। বন্ধুরা, ভালোবাসা কার জীবনে কিভাবে আসে তা কেউ বলতে পারে না।
কখনো কখনো সেটা হঠাৎ বৃষ্টির মতোই হয়ে থাকে, যা এসে জীবনটাকে এক পলকের মধ্যেই নতুন বর্ষার রঙে রাঙিয়ে দেয়া। আমি আর ঈশানে একে অপরের প্রতি পরস্পরের প্রতি বিশ্বাস আর ভালোবাসার মধ্যে দিয়ে আমাদের স্বপ্নকে এগিয়ে নিয়েছি। তোমরাও যদি কারো সঙ্গে সম্পর্ক গড়তে চাও, তবে সততা আর ধৈর্য নিয়ে এগো। সত্যিকারের ভালোবাসা কখনো হারায় না। বন্ধুরা, আমার গল্পটি যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর তোমরা এতক্ষণ ধৈর্য ধরে গল্পটি শোনার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।